দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনে শুরুতেই জানাবো শিরোনামগুলো। ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। দু একদিনের মধ্যে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত হবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বললেন মির্জা ফখরুল। ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ 1842 জনের প্রার্থিতা। কাল থেকে আপিল শুনানি, নির্বাচনের পথেই আছে দেশ, মন্তব্য রিজওয়ানার। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাবে। বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল নিক্ষেপ। নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে NEIR পদ্ধতি। ব্রুকলিনের কুখ্যাত ডিটেনশন সেন্টারে বন্দী মাদুরো। যুক্তরাষ্ট্রের কথা মতো দেশ চালাবেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ, দাবি ট্রাম্পের। নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ দল না পাঠানোর কথা ICC-কে জানালো BCB। বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেয়ার আবেদন। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার রাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হয় এই বৈঠক। বিএনপির নেতাদের মধ্যে বৈঠকে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যবসায়ী আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু। বৈঠকে FBCCI এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, BGME এর সভাপতি মাহমুদ হাসান খান, BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম, BTM এর সভাপতি শওকত আজিজ রাসেল সহ দেশের সকল ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। একই সাথে দেশের শীর্ষস্থানীয় সব গ্রুপ ও কোম্পানির শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে। পরে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, বিএনপি ক্ষমতায় গেলে কলকারখানায় নিরাপত্তা, মব সন্ত্রাস বন্ধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা কামনা করেছেন তারা। দু একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সন্ধ্যায় সিলেটে এসব তথ্য জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কাই নেই। একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সিলেট থেকে শিগগিরই শুরু হবে নির্বাচনী প্রচার। পূর্ণ দায়িত্ব নেবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু একদিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান। জয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই। এর আগে সিলেটে পৌঁছেই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহি এর মাজার জিয়ারত করেন তিনি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে 7 দিনের দলীয় শোক। দাফনের পঞ্চম দিনেও ভোর থেকে ঘন কুয়াশা আর তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা ও দোয়ায় অংশ নিতে আসেন নেতাকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে।
শ্রদ্ধা নিবেদন করতে অনেকেই আসছেন পরিবার পরিজন নিয়ে, অনেকেই আবার নতুন প্রজন্মকে জানাতে এসেছেন আপসহীন খালেদা জিয়ার সংগ্রামের ইতিহাস। বিকেলে শ্রদ্ধা জানাতে আসেন সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অনেকদিন ধরে ইচ্ছা ছিল, ওনার সাথে দেখা করার ইচ্ছা ছিল, বাট ওনার সাথে দেখা করতে পারি নাই। তার আগে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তো যার জন্য ওনার কবরে আসলে ওনাকে শ্রদ্ধা জানাতে আসছে। ওনার ঋণ এই জাতি কোনোদিন শোধ করতে পারবে না। ওনার কাছে আমরা সারা জীবন ঋণী এবং সারা জীবন ওনাকে ভালোবাসবো, ওনাকে আমরা অনুসরণ করব। তার শূন্যতা এটা আসলে চিরদিনই আমাদের হৃদয়ে রয়ে যাবে। এখানে এসে আল্লাহর দরবারে দোয়া করি যেন নেত্রীর পরপারে সুখে শান্তিতে থাকে। তিনি যে খালেদা জিয়া এই দেশের মানুষ, এদেশের সার্বভৌমত্ব, এদেশের গণতন্ত্র, এদেশের আইনের শাসন এবং ন্যায় বিচারের অতন্ত্র প্রহরী ছিলেন, যে কারণে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে তার জীবন দিয়ে ভালোবেসেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। সারা দেশে 1842 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে 723 জনের মনোনয়নপত্র। যাচাই বাছাইয়ের শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আগামীকাল থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। ফরিদপুরে 1 আসনে বিএনপি ও জামায়াত সহ 15 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 8 জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। পরে তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি 15টির মধ্যে। 7টির মধ্যে 6টি হচ্ছে দলীয় এবং 1টি হচ্ছে স্বতন্ত্র। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি প্রার্থীদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 35 জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। আজকেই বাছাই শেষ দিন এবং কোনো স্থগিত নেই। আমরা সব মনোনয়নপত্রের রায় ঘোষণা করেছি। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এজেডএম জাহিদ হোসেন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন হবে না এমন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। সচিবালয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভয় ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তবে সেটি সফল হবে না। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানিয়েছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার ও নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ঘোষিত শিডিউল অনুযায়ী আজই শেষ হলো মনোনয়ন যাচাই বাছাইয়ের কার্যক্রম। কাল থেকে 9 জানুয়ারি পর্যন্ত বাতিল বা স্থগিত হওয়া প্রার্থীরা মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এ অবস্থায়ও ফেব্রুয়ারিতে ভোট হবে কিনা তা নিয়ে চলছে গুঞ্জন গুজব। সকালে সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর কার্যালয়ে হয় মতবিনিময় সভা। সেখানে তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, নির্বাচনের পরিবেশ নেই এমন ন্যারেটিভ ছড়াচ্ছে স্বার্থান্বেষী একটি গোষ্ঠী, যার কোনো ভিত্তি নেই। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না, এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে,
সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। নির্বাচনটা আমাদের দেশের গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে হবে। এখন আমরা কোন দেশ থেকে কি গুজব রটাচ্ছে সেটা নিয়ে বেশি পড়ে থাকবো, সেটা নিয়েই বেশি প্রশ্ন করব, নাকি আমরা আমাদের প্রস্তুতি নিব? উপদেষ্টা আরও বলেন, নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, ফলে আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার প্রশ্ন এখন অবান্তর। বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই সুযোগও নেই। এখন পরিবেশ গ্রহণযোগ্য আপনি কোনটাকে বলবেন? অবশ্যই দের ইজ এ ফোর্স ওয়ার্কিং। একটা ফোর্স তো কাজই করছে যে একটা ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা যায় কিনা সেটা করার জন্য, সেটা তো আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না। এদিকে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব ধরনের সহযোগিতা করছে অন্তর্বর্তী সরকার। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। উপদেষ্টা জানান, ভারত থেকে চাল আমদানির বিষয়টি রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই। যেখানে কম দামে পাওয়া যাবে সেখান থেকেই খাদ্যশস্য আমদানি করবে সরকার। বাণিজ্যের সাথে আমরা রাজনীতিকে করি না। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য, এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন। রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায়, মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের সংখ্যা 4 থেকে 6 হাজার হতে পারে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলেও জানিয়েছেন কমিশনের সদস্যরা। হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এ সময় আরও কমিশনের সদস্য বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন উপস্থিত ছিলেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। গাজীপুর, বরগুনার চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয় বলেও জানিয়েছে প্রসিকিউশন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী। এদিন জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান ও আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারির সময় নির্ধারণ করা হয়। রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ। গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই, সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাঁধা অবস্থায় তাদের জমটুপি পরানো থাকতে তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো। এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো, নাড়িভুড়িগুলো ফেলে দেওয়া হতো। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দেশের মাটিতেই গুমের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে, যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক। আমরা বুঝতে পারছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেওয়ার, বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা। ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ, আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ। একটা মানুষ যখন মারা যায় তখন সাথে সাথে সেটা জিয়াউল হাসান করেছে। এই কারণে আমি কোর্টে বলেছি যে যাকে চুহারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, ওনাকে কেষ্টা বেটা হিসাবে চিহ্নিত করার পারসেপশনের বিচার হচ্ছে। এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি করেছি স্পেসিফিক করার জন্য। এদিন কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি ট্রাইব্যুনাল। তবে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে আন্দোলন দমনে প্রসিকিউশনের পেশ করা ফোনালাপের সাথে তাদের কণ্ঠ পরীক্ষার আবেদন খারিজ করা হয়। এ মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি।
রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়াকে এজেন্সির খেলা হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, আইনের ফাঁক ফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দিচ্ছে। সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি। আক্তার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোট কেন্দ্র করে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়নি বলেও জানিয়েছেন এনসিপির সদস্য সচিব। জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও আলোচনা চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন আক্তার হোসেন। এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইন ইলেকশন, তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে বন্দী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। রাখা হয়েছে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে। তাদের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে তোলা হয়েছে মাদক সংক্রান্ত বেশ কিছু অভিযোগ। অন্যদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ওয়াশিংটনের মর্জি মতো দেশ চালাতে রাজি মাদুরোর ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি অস্বীকার করেছেন রদ্রিগেজ। ভেনেজুয়েলায় প্রায় 2.5 ঘন্টার মার্কিন মিশন, নানা গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চলে বিমান হামলা। শুক্রবার দিবাগত রাতের অভিযানে সেফ হাউস থেকে শস্ত্রেক তুলে নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। আটকের পর শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নেওয়া হয় ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধানকে। মার্কিন কর্মকর্তারা জানান, মামলার আনুষ্ঠানিকতা শেষে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে তাকে। সাথেই আছেন স্ত্রী সিলিয়া ফ্লোরেস। মার্কিন ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে তোলা হয়েছে বেশ কিছু অভিযোগ। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি জানান, মাদুরো এবং তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে মাদক সন্ত্রাস উস্কে দেয়া, যুক্তরাষ্ট্রে কোকেন রফতানিতে ষড়যন্ত্র আর অবৈধ অস্ত্র রাখার অভিযোগ। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তবে তার দেশ পরিচালনার নীতি কি হবে তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের জেরেই এই অনিশ্চয়তা। তার দাবি, মাদুরোর ঘনিষ্ঠ হলেও যুক্তরাষ্ট্রের ইচ্ছেমতো দেশ পরিচালনায় রাজি হয়েছেন রদ্রিগেজ। তাদের একজন ভাইস প্রেসিডেন্ট আছে যাকে মাদুরোই নিযুক্ত করেছেন। এই মুহূর্তে আমার ধারণা তিনিই প্রেসিডেন্ট। মার্কো রুবিওর সাথে তার দীর্ঘ আলোচনা হয়েছে। রদ্রিগেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যা চায় সেটাই তিনি করবেন। এছাড়া আর কোনো বিকল্প আসলে নেই তার কাছে। অবশ্য রদ্রিগেজের কণ্ঠে ভিন্ন সুর। মার্কিন সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত না করার ঘোষণা দিয়েছেন এই নারী রাজনীতিবিদ। যেসব বিশ্বাসঘাতকরা যুক্তরাষ্ট্রের পক্ষে, তাদেরও বিচারের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের অবিলম্বে মুক্তি দাবি করছি। আমরা ভেনেজুয়েলাকে রক্ষা করতে প্রস্তুত, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রস্তুত। আমাদের দেশ ইতিহাস ও ন্যায়বিচারের বিরুদ্ধে এই সশস্ত্র আগ্রাসনকে উৎসাহিত করা চরমপন্থীদের মূল্য দিতে হবে। ভেনেজুয়েলার জনগণ কখনো দাস হবে না, কোনো সাম্রাজ্যের উপনিবেশ হবে না। এদিকে ভেনেজুয়েলায় মার্কিন হামলায় বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ নিহত হয়েছে কমপক্ষে 40 জন। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ভেনেজুয়েলার জন্য উদ্বেগ প্রকাশ করলেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও। রবিবার প্রার্থনার পর ভেনেজুয়েলাকে স্বাধীন জাতি হিসেবে নিজেদের অধিকার ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি। আমি ভেনেজুয়েলার জন্য উদ্বিগ্ন। আমাদের ভেনেজুয়েলার জনগণের মঙ্গলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। সহিংসতা কাটিয়ে ন্যায় বিচার ও শান্তির পথে এগিয়ে যেতে হবে এবং দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করতে হবে। সংবিধান বর্ণিত আইনের শাসন নিশ্চিত করতে হবে। প্রতিটি ব্যক্তির মানবিক ও নাগরিক অধিকারকে সম্মান করতে হবে।
ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে, সুতরাং NEIR বন্ধ হবে না। গ্রাহকের নিরাপত্তায় এ পদ্ধতি সচল থাকবে। সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে NEIR স্থগিত এবং গ্রেফতারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রাস্তা অবরোধকারীদের সরাতে বল প্রয়োগ করে পুলিশ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিয়ে অনড় অবস্থানে সরকার। কোনো ধরনের নাশকতা বা হামলা চালিয়ে গ্রাহক বান্ধব এই পদ্ধতি বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত BTRC ভবন পরিদর্শন শেষে তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসছে, যার বড় অংশ নকল এবং পুরনো সেট। বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে বলে জানান বিশেষ সহকারী। এই মুহূর্তে NEIR সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা NEIR চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে NEIR চালু থাকবে। আমাদের ডিভাইসের নিরাপত্তা লাগবে। ডিভাইস অভ্যন্তরীণ যারা উৎপাদন করে তাদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে এবং একই সাথে যারা বৈধভাবে আমদানি করে তাদেরকে পরীক্ষিত নিরাপদ ডিভাইস কিনতে হবে এবং শুল্ক দিতে হবে। এদিকে NEIR স্থগিত, পুরনো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বেলা 11টার পর রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে ব্যবসায়ীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার আছে, আমরা ব্যবসা করে আমরা ট্যাক্স দিতে চাই, আমরা মোবাইল আমদানি সহজ করে দেন, আমরা মোবাইল আমদানি করতে চাই এবং আমরা বাংলাদেশে আমরা ব্যাট ট্যাক্স সমস্ত কিছু দেই। ব্যবসায়ীদের কাছে মজুতকৃত অবৈধ ফোন বিনা শুল্কে বৈধতা দেওয়ার পাশাপাশি আমদানি পর্যায়ে শুল্ক হার 61% থেকে 43.4% নামিয়ে এনে 1 জানুয়ারি NEIR চালু করে BTRC। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে ফার্মগেট অবরোধ করে আন্দোলন করেছে সহপাঠীরা। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় ওই সড়কের যাত্রীদের। বিক্ষুব্ধরা জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ছাত্রদলের নেতারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অবস্থান স্পষ্ট করার দাবিও তাদের। 6 ঘণ্টা পর বিকেল 3টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। সহপাঠী সাকিবুল হাসান রানাকে হত্যার 24 দিন পরেও সব খুনিদের আইনের আওতায় আনা যায়নি। এতে বিক্ষুব্ধ তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল 9টা থেকে ফার্মগেট গোল চত্বর অবরোধ করে বিচার দাবি করেন তারা। শিক্ষার্থীদের অনেকেই জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় সাকিবুল বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের কিছু কর্মীর হামলার শিকার হয়েছেন। সিসিটিভি ফুটেজে সবকিছু দেখা গিয়েছে যে কে কে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। তেজগাঁও কলেজের ছাত্র দলের নেতারা তলিন সেলিম এবং তার সাথে সাঙ্গপাঙ্গরা ঢুকছে। আমার বন্ধুকে মাদকের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে তাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। দ্রুত সব আসামিকে গ্রেফতার করতে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার হস্তক্ষেপ চান তারা। বলেন যে রাজনৈতিক দলের নেতারা হত্যাকাণ্ডে জড়িত এই বিষয়ে সেই দলেরও ব্যাখ্যা দিতে হবে। তারেক রহমানকে এটার অ্যান্সার দিতে হবে। ছাত্রদলের সভাপতি সেক্রেটারি নাসির রাকিব তাদেরকে বেশ বিজ্ঞপ্তি দিতে হবে তারা কেন তাদের আশ্রয় দিচ্ছে। শিক্ষার্থীদের এই অবরোধে চরম দুর্ভোগে পড়ে ওই পথের যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যান। সবচেয়ে বিপাকে পড়েন বৃদ্ধ, নারী ও শিশু। গণভবনের সামনে থেকে হাঁটতে আসলাম, প্রচুর রাস্তা জ্যাম, রোগী, প্যাসেঞ্জার, মানুষের আকাঙ্ক্ষার অবস্থা। কষ্ট হচ্ছে না, অনেক কষ্ট হলে কি করবো, বাড়িতে যাওয়া লাগবো। এদের বসে রয়েছে, এদের অনেক রিকোয়েস্ট করছি, মানে এদের কোনো মানবতাই নেই। বাংলাদেশে কিছু হলেই রাস্তা বন্ধ। হাসপাতালে ক্যান্টিনে গ্যাস দিব, হ্যাঁ তারপরও এটা শূন্য, তারা বলছে যাইতে দেওয়া যাবে না। জনসাধারণকে এমন দুর্ভোগে না ফেলতে সকাল থেকেই অনুরোধ ছিল আইনশৃঙ্খলা বাহিনীর। সব আসামিকে গ্রেফতারের আশ্বাসও দেওয়া হয় বিক্ষোভকারীদের।
আমরা আমাদের আরও 2টি টিম বাইরে আছে, আমরা আজকে আরও কিছু গ্রেপ্তার করব। আশা করি যে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে একটা বড় পর্যায়ে আজকে গ্রেপ্তার করে ফেলবো এবং এই ঘটনাটিকে নিয়ে আমরা একটা চমৎকার ইনভেস্টিগেশন যেটাকে বলি আমরা এটাকে সমাপ্ত করতে পারবো। হত্যার শিকার 18 বছর বয়সী সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। গেল 10 ডিসেম্বর ঢাকার মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিনা কহন, যমুনা নিউজ, ঢাকা। বাজারে এলপি গ্যাসের সংকট না কমলেও মূল্য বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। তবে সরকার নির্ধারিত দামে বিক্রি না হওয়ার অভিযোগ অনেক দিনের। তার উপর সরবরাহ সংকটকে পুঁজি করে প্রতি সিলিন্ডারে 800 থেকে 1000 টাকা পর্যন্ত বাড়তি নিচ্ছেন বিক্রেতারা। দেশের গৃহস্থলী দৈনন্দিন রান্নার গুরুত্বপূর্ণ উপকরণ এখন এলপিজি সিলিন্ডার গ্যাস, কিন্তু বেশ কিছুদিন ধরে দেশ জুড়ে গ্যাস সিলিন্ডারের সরবরাহ কম। খোদ রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা মেলেনি সিলিন্ডার গ্যাস। এই সুযোগে বিক্রেতারা ভাগিয়ে নিচ্ছেন বাড়তি দাম। জীবনযাত্রায় বিরাট চাপ সাধারণ ক্রেতার। ডিলার যাদের থেকে আমরা নিতাম ওরাই আমাদের 2000 টাকা চাইতেছে, আমরা এনে সেল করবো কোথাও, এই জন্য আমরা নিজেরাও আনি না, বিক্রিও করি না। বিক্রি করতেছি না, গ্যাসের দাম অনেক বেশি, তাই আমরা ঝামেলা নিতে চাচ্ছি না। দাম যদি নিয়ন্ত্রণ আসে তাহলে আমরা ইনশাল্লাহ আবার উঠাবো। বাজারে বেচে 1900 টাকা, বাইরে বেচে 2500 টাকা। পুরা কারণ বাজারে গ্যাস নেই, অথচ আগে প্রত্যেক দোকানে গ্যাস পাইতাম, গ্যাস পাইতেছি না কোনো জায়গা, রান্না বান্না বন্ধ টোটালি। তাহলে আমার যে বেতন অনুযায়ী এখন যদি সিলিন্ডার কিনি, যদি আমি 6000 টাকা দিয়া 35 লিটার, ওটা তো আমার 1 মাস 2 মাসও যাবে না, আমার বেতন তো বাড়ে নাই। 100-200 টাকা একবার বেশ কম হইতো, এক জায়গায় 700-800 1000 টাকা যদি বাড়তি হয় তাতে আমাকে তো কষ্ট। এমন পরিস্থিতিতে রোববার 12 কেজি সিলিন্ডারের দাম বাড়িয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন। সিলিন্ডার প্রতি মূল্য বেড়েছে 53 টাকা। তবে নির্ধারিত মূল্যে এলপিজি পাওয়ার সংশয় কাটেনি। চলতি মাসে 12 কেজি সিলিন্ডারের মূল্য হবে 1306 টাকা। এখানে প্রতি 12 কেজিতে বেড়েছে 53 টাকা। কোম্পানি বিক্রি করবে 1211 টাকায়, ডিস্ট্রিবিউটর পাইকারি বিক্রি করবে 1261 টাকায়, খুচরা বিক্রেতা বিক্রি করবে 1306 টাকায়। এই মূল্যহার আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। বিইআরসি জানিয়েছে বাজারে অতিরিক্ত দাম তদারকি করবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সাপ্লাই সাইডে সমস্যা আছে, আমদানি কম হয়েছে, সো মার্কেটে ঘাটতি আছে, ইট ইজ ট্রু। যে ভোক্তা অধিকার ইতিমধ্যে অভিযান পরিচালনা করছেন এবং আজকে সকালেও আমি ভোক্তা অধিকার ডিজির সঙ্গে কথা বলেছি বাড়তি অভিযান পরিচালনার জন্য। এদিকে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সময় 2 শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে উপজেলা বিলাসপুর ইউনিয়নের বুধাইর হাট বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। শনিবার রাতে কুদ্দুস ব্যাপারীর সমর্থক মান্নান ব্যাপারী এবং জলিল মাতবরের সমর্থক নাসির ব্যাপারীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় 2 শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হন জাবেদ শেখ নামের একজন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুইটা গ্রুপ দুই দিক থেকে এসে অনেকগুলা ককটেল বিস্ফোরণের ঘটনা এখানে ঘটায়। পরে আমরা সংবাদ পেয়ে থানার যত ফোর্স আছে সবাইকে নিয়ে এখানে আসছি। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই। তারা উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা যার যার মতো বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় শিক্ষানবিশ আইনজীবী গোলাম কিবরিয়াকে পিটিয়ে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব 1। এদিকে দুপুরে এই ঘটনার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন সচেতন আইনজীবী সমাজ। ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আইনজীবীরা বলেন, একজন শিক্ষানবিশ আইনজীবীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক। এ ধরনের বর্বরতা আইনের শাসনের প্রতি চরম অবমাননা। আমরা বুঝতেছি না কি কারণে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও সন্ত্রাসীরা এখনো পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। হত্যা করেছে তাদের বিচার চাই। এই বিচারের মাধ্যমে আইনজীবীদের সুরক্ষা, আইনের শাসন যাতে হয় সেই দাবি রাখে ঢাকা
আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এক বিবৃতিতে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার সকালে বিসিবির জরুরি বৈঠক চলাকালীনই যমুনা টেলিভিশন খবরটির ব্যাপারে নিশ্চিত হয়। বৈঠক শেষে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে আইসিসির সাথে কথা বলে বোর্ড। বিকল্প ভেন্যু শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। বিসিবির জরুরি বৈঠকে সিদ্ধান্ত, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ দল। নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ জানিয়ে আইসিসির সাথে কথা বলেছে ক্রিকেট বোর্ড। ভারতে নয়, শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ খেলতে চায় বাংলাদেশ দল। তবে বিসিবির এমন সিদ্ধান্তের বিপরীতে কী অবস্থান নেবে আইসিসি, সেটাই এখন বড় প্রশ্ন। ব্যবধানটা 24 ঘন্টারও কম সময়ের। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু টেনে মুস্তাফিজকে আইপিএলে কলকাতার স্কোয়াড থেকে বাদ দেয়া দিয়ে শুরু। এরপর ফুঁসে ওঠে দেশের ক্রীড়াঙ্গন। ফিজের নিরাপত্তা যখন ইস্যু, তখন প্রশ্ন বাংলাদেশ বিশ্বকাপে কিভাবে করবে ভারত সফর। রাতেই জরুরি বৈঠকে আইসিসির কাছে এই ইস্যুতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট বোর্ড। সকালে আবারও জরুরি বৈঠক ডাকে বিসিবি। সিলেটে সেই বৈঠকে সশরীরে কয়েকজন উপস্থিত থাকলেও বাকিরা যুক্ত ছিলেন জুমে। সেই বৈঠক চলাকালীনই যমুনা টেলিভিশন নিশ্চিত হয় টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ দল। এরপর বৈঠক শেষে বিভিন্ন গণমাধ্যমে আসে ভারতের মাটিতে বাংলাদেশ দলের না যাওয়ার খবর। বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে এক ফেসবুক বার্তায় ভারতে না যাওয়ার বিষয়টি জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপের এবারের আসর, যেখানে উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কলকাতায় খেলা হওয়ার কথা থাকলেও সেই ভেন্যু বদলে এখন শ্রীলঙ্কায় খেলতে চায় বিসিবি। রাজনৈতিক মারপ্যাচ আর সাম্প্রতিক সংকটের মাঝে আইসিসির সিদ্ধান্তের দিকেই এখন চোখ থাকবে বাংলাদেশের। কলকাতা থেকে কলম্বোতে কি বদলে যাবে লিটনদের ম্যাচের সূচি? হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। এদিকে আসন্ন আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 15 সদস্যের দলে নেই বড় কোনো ধরনের চমক। বাদ পড়েছেন কিপার ব্যাটার জাকির আলী অনিক। অধিনায়ক যথারীতি লিটন দাস, সহ অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। জাকির না থাকায় মিডল অর্ডারের দায়িত্ব বেশি পড়বে তাওহিদ হৃদয়ের কাঁধে। তার সঙ্গে লোয়ার মিডল অর্ডারে থাকছেন শামীম হোসেন পাটোয়ারি এবং নুরুল হাসান সোহান। আছেন টপ অর্ডার ব্যাটার সাইফ হাসান, তানজিদ তামিম ও পারভেজ ইমন। স্কোয়াডে আছেন 3 স্পিনার ও 5 পেসার মুস্তাফিজ, তাসকিন, তানজিম সাকিব ও শরীফুলের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। শেখ মেহেদি, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ সামলাবেন স্পিন ডিপার্টমেন্ট। সবশেষ 2024 টি-20 বিশ্বকাপের মোট 6 ক্রিকেটার নেই এবারের দলে। 9 জন ধরে রেখেছেন তাদের জায়গা। এদিকে আইপিএল খেলতে মুস্তাফিজুর রহমানকে দেয়া এনওসি বাতিল করেছে বিসিবি। কলকাতা নাইট রাইডার্স চাইলেও নিরাপত্তা ইস্যুতে আর ভারত যেতে পারবেন না বাঁহাতি এই পেসার। আইপিএলের চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ফেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 8 দিন বাদে বাকি সময় এনওসি পান মুস্তাফিজকে সরিয়ে দেওয়ার জন্য কেকেআরকে বিসিসিআই নির্দেশনা দিলে সুযোগ বঞ্চিত হন মুস্তাফিজ। সেই রেশে অবশেষে ফিজের এনওসি বাতিল করল বিসিবি। বিসিবির নেওয়া সিদ্ধান্তে চাপে পড়ে কলকাতা নাইট রাইডার্স, কিংবা বিসিসিআই যদি সিদ্ধান্ত বদলও করে মুস্তাফিজকে আবার দলে নিতে চায়, সেক্ষেত্রেও যেতে পারবেন না বাঁহাতি এই পেসার। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।